যতই দিন যাচ্ছে ততই প্রকাশ পাচ্ছে পরাশক্তি যুক্তরাষ্ট্রের অসহায়ত্ব আর ভয় ভীতির তোয়াক্কা করছে না ইরান সহ পারমাণবিক দুই শক্তিধর দেশ রাশিয়া ও চীন। এদিকে পরমাণু ইস্যুতে আজ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। জানাবো কূটনৈতিক আলোচনার মধ্যেই হুরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরান। মার্কিন হামলা হলে ইরানকে সহযোগিতা করবে তালেবান, মুখপাত্র জাবিহুল্লার ঘোষণা। সবশেষ জানাবো ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের পক্ষে গাজায় গণহত্যা চালিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রায় 50,000 দ্বৈত নাগরিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যতই দিন যাচ্ছে ততই প্রকাশ পাচ্ছে পরাশক্তি যুক্তরাষ্ট্রের অসহায়ত্ব আর ভয়ভীতির তোয়াক্কা করছে না ইরান সহ পারমাণবিক দুই শক্তিধর দেশ রাশিয়া ও চীন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম অ্যানালাইসিসে জানা যায়, সব প্রস্তুতি নেয়ার পরও ইরানের সঙ্গে যুদ্ধে যেতে দ্বিধা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা করে বিপর্যয় সৃষ্টির সক্ষমতা থাকার পরও সেই চিন্তা থেকে বারবার পিছু হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এর কারণ কঠিন বাস্তবতা। সমর বিশেষজ্ঞদের মতে ইরানের কৌশল মূলত দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধ নির্ভর, যেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন, মিত্র, সশস্ত্র গোষ্ঠী এবং আঞ্চলিক প্রভাব ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে নিঃশেষ করা হয়। এভাবে যুদ্ধ চালিয়ে যেতে প্রতিপক্ষের অর্থনৈতিক ও সামরিক খরচ বাড়তে থাকে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল ও সীমিত, অথচ ইরানের আক্রমণাত্মক অস্ত্র তুলনামূলকভাবে সস্তা এবং সহজে সম্প্রসারণযোগ্য, যা দীর্ঘমেয়াদী ক্ষয়যুদ্ধকে ইরানের পক্ষেই নিয়ে যাবে। কেবলমাত্র আকাশশক্তি দিয়ে ইরানকে দ্রুত পরাস্ত করা সম্ভব নয়, কারণ তাদের সামরিক অবকাঠামো সারা দেশে ছড়ানো, শক্তভাবে সুরক্ষিত এবং চলমান। এর পাশাপাশি কঠিন পার্বত্য ও দুর্গম প্রকৃতি ইরানকে এনে দিয়েছে প্রতিরোধের অন্যতম উপায়। তাই ইরানের সাথে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে বৈশ্বিক বাণিজ্য, তেল পরিবহন রুট এবং আকাশ সীমা মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে কঠিন ক্ষতির মুখে পড়বে মধ্যপ্রাচ্যের বিলাসী জীবনযাপনকারী অ্যারাবিয়ান শায়েকদের দেশগুলো। বড় ধরনের ধাক্কার আশঙ্কা বৈশ্বিক অর্থনীতিতে। এখানেই শেষ নয়, যুদ্ধ চালানোর পাশাপাশি চীনকেও মোকাবিলার জন্য তৈরি থাকতে হবে যুক্তরাষ্ট্রকে। টেক্কা দিতে হবে চীনা অর্থনীতিকে। ফলে ইরানের সাথে দীর্ঘমেয়াদে যুদ্ধে জড়ানো নিশ্চিতভাবে বুমেরাং হবে যুক্তরাষ্ট্রের জন্য। এদিকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের মোকাবিলায় ইরানের পক্ষে চীনের বেশ কিছু সামরিক সহায়তার খবর পাওয়া গেছে। সম্প্রতি একটি ইরানি বোয়িং সেফসেকা কার্গো বিমানকে চীনের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। একই সময় ইরানের আরেকটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে রাশিয়া। বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক কার্গো ফ্লাইট ও স্যাটেলাইট উৎক্ষেপণ মধ্যপ্রাচ্য এশিয়া অক্ষের কৌশলগত সহযোগিতা আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইরান, রাশিয়া ও চীনের মধ্যে সামরিক, প্রযুক্তিগত ও মহাকাশ সহযোগিতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এসব পদক্ষেপ বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করতে পারে। আরেক খবরে জানা যায়, ইরানকে উন্নত স্টিল ফাইটার J-20 এর রপ্তানি সংস্করণ সরবরাহের চিন্তা করছে চীন। ওয়াশিংটন মিত্রদের বাইরে পঞ্চম প্রজন্মের প্রযুক্তি হস্তান্তরের এমন বিষয়টি পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের আকাশে দীর্ঘ পরিসীমা এবং উচ্চ অনুপ্রবেশ সক্ষমতা অর্জন করবে ইরান। এভাবে প্রসারিত হবে ইরানের দীর্ঘ পাল্লার রেডার এবং মিসাইল নেটওয়ার্ক, যা মধ্যপ্রাচ্যে ভাগ বসাবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ক্ষমতায়। পরমাণু ইস্যুতে আজ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরানের দ্বিতীয় দফার বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি দুই দেশের প্রতিনিধির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে পরোক্ষভাবে যুক্ত থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু ইস্যু নিয়ে ওমানের মধ্যস্থতায় প্রথম দফার বৈঠকে 60% ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কমানোর প্রতিশ্রুতি দেয় তেহরান। কয়েকদিনের মাথায় সোমবার দ্বিতীয় দফার বৈঠকে যোগ দিতে জেনেভায় পৌঁছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে এবার ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তির জন্য বাস্তব প্রস্তাব নিয়ে গেছেন বলে জানিয়েছেন আরাগচি। এই বৈঠকের মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকতে পারেন বলে ধারণা
করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ আছে, তবে চুক্তি করা কঠিন হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে জেনেভায় মঙ্গলবার অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি পরোক্ষভাবে যুক্ত থাকবেন। তিনি আরও বলেন, তার বিশ্বাস ইরান একটি চুক্তি করতে চায়। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি ওই আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকব এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। বৈঠকের আগে ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিল না হলে কোনো সমঝোতা হবে না। তাদের দাবি, সমঝোতা হলে তা হতে হবে দেয়া নেয়ার ভিত্তিতে। শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের দাবি তারা মানবে না। কূটনৈতিক আলোচনার মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে দুটি ভিন্ন কৌলাস নিয়ে এগোচ্ছে ইরান। এর মধ্যে একটি কূটনৈতিক আলোচনা, অপরটি যে কোনো আগ্রাসনের নজিরবিহীন কঠোর জবাবের জন্য প্রস্তুতি। এরই অংশ হিসেবে সোমবার ১৬ ফেব্রুয়ারি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। ইরান এক দ্বিমুখী কৌশলের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। একদিকে যখন দেশটির শীর্ষ কূটনৈতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার পরমাণু আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন, অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই হরমুজ প্রণালীতে নতুন করে সামরিক মহড়া শুরু করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন ওই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করার পরপরই IRGC হরমুজ প্রণালীতে নৌ মহড়া শুরু করে। IRGCর ঊর্ধ্বতন কমান্ডারদের তত্ত্বাবধানে অত্যন্ত নিবিড়ভাবে এই মহড়া পরিচালিত হচ্ছে। এই যুদ্ধ মহড়ার সময়সীমা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি, তবে রাষ্ট্রীয় টেলিভিশন বলছে এর লক্ষ্য হল প্রণালীতে সম্ভাব্য নিরাপত্তা এবং সামরিক হুমকি মোকাবিলায় গার্ড বাহিনীকে প্রস্তুত রাখা। ইরানের কট্টরপন্থী রাজনীতিকরা বারবার এই প্রণালীটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছেন। এটি এমন একটি কৌশলগত পানিপথ যার মধ্য দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ২০% পরিবাহিত হয়। ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী IRGC প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুরের তত্ত্বাবধানে পরিচালিত এই মহড়ার মূল উদ্দেশ্য হল দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বাড়ানো। IRGC হল ইরানের সামরিক বাহিনীর একটি আদর্শবাদী শাখা। নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরুর প্রেক্ষাপটেই এই সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচ্চি। চলতি মাসের শুরুর দিকে প্রথম দফার বৈঠকের পর তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। জেনেভায় আরাকচ্চি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গেও সাক্ষাৎ করেন। তেহরান এবং জাতিসংঘের এই পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মধ্যে দীর্ঘদিনের শীতল সম্পর্কের পর এই বৈঠককে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটারে আরাকচ্চি লিখেছেন, আমি একটি ন্যায্য এবং সমতাপূর্ণ চুক্তিতে পৌঁছানোর জন্য বাস্তবভাবে ধারণা নিয়ে জেনেভায় এসেছি। তিনি আরও বলেন, একটি বিষয়ে আলোচনার টেবিলে নেই, আর তা হল হুমকির মুখে নতি স্বীকার করা। সূত্র গালফ নিউজ। মার্কিন হামলা হলে ইরানকে সহযোগিতা করবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহর ঘোষণা। ইরানে হামলা চালানোর জন্য মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আরও একটি নৌবহর পারস্য উপসাগরের কাছাকাছি পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। এর আগে মার্কিন হামলার হুমকির মুখে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে ইরাকের শিয়া মিলিশিয়ারা। তবে সুন্নি মুসলিম অধ্যুষিত ইরাকসহ অন্য কোনো দেশ সম্ভাব্য যুদ্ধে তেহরানের পক্ষাবলম্বনের বিষয়ে কিছুই জানায়নি, যদিও সবাই যুদ্ধের বিরোধিতা করে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর ওপর জোর দিয়েছে। আফগানিস্তান সুন্নি মুসলিম অধ্যুষিত দেশ হলেও শিয়া মুসলিমদের শাসিত ইরানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রোববার রেডিও ইরানের পশতু ভাষা বিভাগকে জানিয়েছেন, ইরানে মার্কিন হামলার ঘটনা ঘটলে তালেবান যোদ্ধারা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সাহায্য ও সহযোগিতা করবে। জাবিউল্লাহ বিষয়টি আরও স্পষ্ট করে বলেন, ইরান অনুরোধ করলে আফগানিস্তানের জনগণ সহানুভূতি দেখাবে এবং সম্ভাব্য সহযোগিতা করবে। তবে তিনি উল্লেখ করেন যে এর অর্থ এই নয় যে সুন্নি এই গোষ্ঠীটি স্বয়ংক্রিয়ভাবে আমেরিকার বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক যুদ্ধে জড়িয়ে পড়বে। পাশাপাশি তালেবানের পক্ষ থেকে এই বার্তাও দেওয়া হয়েছে যে তারা আমেরিকা ও ইরানের মধ্যে কোনো সংঘাত চায় না। তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সমস্যার সমাধানে যুদ্ধের বদলে কূটনৈতিক পদক্ষেপ এবং নিরবিচ্ছিন্ন আলোচনাকেই অগ্রাধিকার দেয়। ইরানিদের যুদ্ধ জয়ের কথা উল্লেখ করে জাবিউল্লাহ বলেন, গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরান জয়ী হয়েছে।
এবং যুক্তরাষ্ট্র পুনরায় আক্রমণ করলে ইরানিরা আবারও জিতবে তিনি বলেন ইরান আবারও জিততে সক্ষম হবে কারণ দেশটির সেই সামর্থ্য আছে তারা ন্যায়ের পথে আছে এবং নিজেদের রক্ষা করার অধিকার তাদের আছে গত জুনে ইসরায়েল যখন ইরানে হামলা করেছিল তখন ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র সামরিক নেতৃত্ব ও অন্যান্য কৌশলগত অবস্থানে আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছিল তালেবান সূত্র জেরুসালেম পোস্ট ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের পক্ষে গাজায় গণহত্যা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রায় 50,000 দ্বৈত নাগরিক ইসরায়েলি সামরিক বাহিনীর হয়ে গাজায় গণহত্যা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রায় 50,000 দ্বৈত নাগরিক যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডিক্লাসিফাইড ইউকের তথ্য বলছে ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালানো দ্বৈত নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ইসরায়েলি মার্কিনী যুক্তরাষ্ট্রের 13,300-র বেশি নাগরিক আইডিএফের রুহে সরাসরি অংশ নিয়েছে এই গণহত্যায় 6,400 ফরাসি নাগরিকও ফিলিস্তিনিদের ওপর চালিয়েছে বর্বরতা এছাড়া 5,000-এর বেশি রুশ ইসরায়েলি 4,000-এর বেশি ইসরায়েলি জার্মানি নাগরিকও গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন ইউক্রেন ব্রিটেন পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক নাগরিকও ইসরায়েলের হয়ে চালিয়েছে আগ্রাসন ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ইউরোপের যে গুটি কয়েক দেশ তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত স্পেন এই দেশের 4 শতাধিক দ্বৈত নাগরিক গাজা গণহত্যায় অংশ নিয়েছে তেল আবিবের হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা দক্ষিণ আফ্রিকার 5 শতাধিক নাগরিকের হাতে লেগে আছে ফিলিস্তিনিদের রক্ত ব্রাজিল অস্ট্রেলিয়া আর্জেন্টিনা সহ আরও কয়েক ডজন দেশের দ্বৈত নাগরিকও অংশ নিয়েছে এই আগ্রাসনে ডিক্লাসিফাইড ইউকে বলছে তাদের প্রকাশিত প্রতিবেদনে 2025 সালের মার্চ পর্যন্ত আইডিএফের হয়ে কাজ করা দ্বৈত নাগরিকদের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে এর মধ্যে অনেক দেশই ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতার সমালোচনা করলেও নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি